আচ্ছা, এখানে আমাকে আগে বলেন যে কমন এমিটার কনফিগারেশনের ইনপুট কে আর আউটপুট কে। আমরা লাস্ট ক্লাসে কমন বেস নিয়ে করছিলাম না, ইনপুট আর আউটপুট। আচ্ছা, ওটা কি পিএনপি দিয়ে করছিলাম না এনপিএন দিয়ে করছিলাম? লাস্ট ক্লাস স্যার হ্যাঁ, কমন বেস করছিলাম পিএনপি দিয়ে, তাই না? ইনপুট হচ্ছে আর পিএনপি তে আউটপুট এই ব্যাপারটা ডিফারেন্ট হবে না, হ্যাঁ কারণ কারেন্টের ডিরেকশন তো উল্টা দিকে, পিএনপি আর এনপিএন। পিএনপি দিয়ে করতে ট্রানজিস্টরের আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম দুইটা আছে, সাইন আছে। দেখেন এটা একটা, এটা একটা, আর এটা একটা। একটা তো হচ্ছে পয়েন্টিং ইন, আর একটা হচ্ছে নট পয়েন্টিং ইন। দেখেন বাকি এটা হচ্ছে পয়েন্টিং ইন, দ্যাট মিন্স পি দিয়ে শুরু, তাই এটা হচ্ছে পিএনপি। অর্থাৎ এটাতে কমন কালেক্টর থেকে এমিটারের দিকে কারেন্টটা যাবে, ঠিক আছে? আর ভিতরের দিকে কারেন্টটা। আর এনপিএন এর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে নট পয়েন্টিং ইন, মানে কি পয়েন্টিং আউট বেসিক্যালি। ও আচ্ছা বুঝলেন বুঝছেন? তখন কারেন্টটা হচ্ছে উল্টা দিকে বেসিক্যালি। এটা হচ্ছে বেস, এটাই হচ্ছে স্যার এই পিএনপি তে স্যার এমিটার দিয়ে কারেন্ট ঢুকবে মানে এভাবে এমিটার দিয়ে যাচ্ছে এভাবে যে বের হচ্ছে কানেক্টর দিয়ে হ্যাঁ সরি এমিটার দিয়ে ঢুকবে, হ্যাঁ এটা দিব না এদিক দিয়ে ঢুকে, দিতে বের তাহলে এটা হবে এইভাবে দেখবেন, আর এটা দিক দিয়ে বের হবে। হ্যাঁ এমিটার দিয়ে বের হবে হ্যাঁ। এটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? এখন কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে বায়াসিংটা কিভাবে হয় দেখেন। এটা পি, এটা এন, এটা আচ্ছা। এখন দেখেন এটা হচ্ছে কি আমাদের কালেক্টর, এটা বেস, এটা এমিটার এমিটার। আচ্ছা, তাহলে যেহেতু এটার নাম কি কমন এমিটার কনফিগারেশন নাকি, তার মানে এখানে কি এমিটারটা বেজের সাথে একটা থাকবে, আবার এমিটারটা কালেক্টরের সাথে একটা থাকবে। মানে আমরা যে বায়াসিং করব, বায়াসিং এর মধ্যে এমিটারটা কি থাকবে, কমন থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখি ফার্স্টে আমি তাহলে বেজ আর এমিটারকে আমি একসাথে কি করি, বায়াসিং করি, ঠিক আছে? তাহলে এটা এন, এটা হচ্ছে ই। তাহলে এন কে আমি বায়াসিং করলাম মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? কারণ এটাকে আমার ফরওয়ার্ড বায়াস করতে হবে, তাই না? ফরওয়ার্ড বায়াস করলে তো কারেন্টটাকে উপরের দিকে পুশ করবে, সেই ই থেকে সি এর দিকে, ঠিক আছে? তাহলে যখন এ কে যখন ফরওয়ার্ড বায়াস করলাম, আমি রুলস হিসেবে কি জানি, একটা ফরওয়ার্ড বায়াস হলে আরেকটা অবশ্যই কি হবে, রিভার্স বায়াস হবে। তাহলে দেখেন এখানে, তাহলে এটাকে রিভার্স বায়াস কিভাবে করা যায়, এ কে আমি মাইনাসে দিব, এ কে প্লাস, এ কে মাইনাস, আবার এ কে প্লাস দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, আমরা কারেন্টের ইকুয়েশনটা কি জানতাম, আই ই সমান সমান আইসি প্লাস আইডি আইসি প্লাস আইবি। তাহলে আপনি যেহেতু এটাকে ইনপুট ধরছেন, তাই না? তার মানে কি এটা তো পজিটিভ, কারেন্ট তাহলে এদিক দিয়ে যাবে, তাই না? যেহেতু এটা প্লাস, তাহলে এখানে হচ্ছে আইই, এমিটার কারেন্ট যেদিকে ঢুকতেছে। আচ্ছা, এমিটার কারেন্ট ঢুকলো, তারপরে যেহেতু আই মানে এটা কারশফ ল অ্যাপ্লাই করতেছি, কেসিএল, তো বের হয়ে যাবে কে কে, আইবি আর আইবি আর এদিকে আইসি গেল।
আচ্ছা, এখন তাহলে আমার এখানে ইনপুট ভোল্টেজ কে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এর এই পাশে কি থাকে বলছিলাম, ভোল্টেজ, আর এদিকে কারেন্ট, তাই না? আচ্ছা, তাহলে ভোল্টেজ আমি ইনপুট ভোল্টেজ আগে দিচ্ছি কার কার মধ্যে, বেজ আর এমিটারের মধ্যে না? হ্যাঁ, তাহলে এখানে হবে কি ভি বিই ইনপুট ভোল্টেজ। আচ্ছা, ইনপুট ভোল্টেজের কারণে আমার এখান থেকে কারেন্ট কে পাস করতেছে ইনপুট সার্কিটে, কে আইবি, ডেফিনেটলি, তাই না? আইবি লিখলাম। ক্যারেক্টারিস্টিক্স দেখতে কি রকম হবে, যেহেতু এটা একটা সিম্পল পিএন জাংশন ডায়োড, তার মানে এটা দেখতে এরকম হবে না, তাই না? আচ্ছা, এখন কার্ভটা বেশি স্টিপার হতে পারে, একটু কম স্টিপার হতে পারে, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজ যদি অ্যাপ্লাই করেন ওখানে, মানে কালেক্টর এমিটার ভোল্টেজ যদি ডিফারেন্ট হয়, অর্থাৎ কালেক্টর এমিটার ভোল্টেজ কারা, এই যে এটা, এই ভোল্টেজ লেভেলটা যদি আপনি ডিফারেন্ট করেন তাহলে সে একটু বেশি স্টিপার হবে আর একটা কম স্টিপার হবে, দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? অথবা এটাকে আপনারা ওই যে কি বলে বেস ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারেন, যেহেতু এটা বেস সাইডে আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা আউটপুট সাইডে। আউটপুট সাইডে কি হচ্ছে একটু দেখি। আউটপুট সাইডের ভোল্টেজ কার আমরা তো জানি, সি আর ই, তাই না? তাহলে এটাকে বসাই দিলাম বি সি ই। আচ্ছা, এবার আউটপুটে কারেন্ট কে বের হচ্ছে আলটিমেটলি ওভারঅল সার্কিট থেকে আইসি দিয়ে আইসি, তার মানে কালেক্টর কারেন্টটাই হচ্ছে কি আউটপুট কারেন্ট। ট্রানজিস্টর আপনি কি করতেছেন, এমিটার দিয়ে কারেন্ট নিচ্ছেন আর বেস দিয়ে, সরি কালেক্টর দিয়ে সেটাকে বের করে দিচ্ছেন। বেজে আপনি বাইসিং করতেছেন, বেজে কারেন্ট না দিলে আপনি সি এর সাথে এর কোনো কমিউনিকেশন হবে না। সি দিয়ে আচ্ছা, আচ্ছা, তাহলে এই রিজিয়নের মধ্যে আপনার ক্যারেক্টারিস্টিক্সটা কি রকম হবে? লাস্ট ক্লাসে দেখছিলাম না সেম ক্যারেক্টারিস্টিক্স কার, দেখেন ভোল্টেজ যত বাড়াচ্ছেন কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকতেছে, কিন্তু একটা পর্যায়ে যে কারেন্টটা কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলগুলি কেন আসছে, কারেন্টের লেভেলগুলি দেখেন 90 মাইক্রোঅ্যাম্পিয়ার, 80 মাইক্রোঅ্যাম্পিয়ার, 50 মাইক্রোঅ্যাম্পিয়ার, লাস্টে যেতে যেতে ধরেন 10 মাইক্রোঅ্যাম্পিয়ার, আর এটার নিচে তো কি 0 মাইক্রোঅ্যাম্পিয়ার। দেখেন আপনার, আমি বারবার একটা কথা বলছি যে আপনি যদি বেস কারেন্টে বেজে যদি আপনি কোনো কারেন্ট না দেন, বিজেটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এটা আমি গত ক্লাসে বলছি। আমাদের 4 রকমের সোর্স আছে, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স, আপনি কারেন্ট ম্যানিপুলেট করতেছেন আলটিমেটলি, সবই কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, কারণ আপনি বেসে কারেন্ট দিচ্ছেন আর আউটপুটে আপনি কি কালেক্টর কারেন্ট এমিটার কারেন্টে কন্ট্রোল করতেছেন। আচ্ছা, তাহলে দেখেন আলটিমেটলি আমার আউটপুটে কি কালেক্টর কারেন্ট দরকার, তাই না?
তাহলে আমার কালেক্টর কারেন্টের রেঞ্জটা বাড়বে যখন আমি বেজের মধ্যে কারেন্টটা বাড়াবো। দেখেন যখন আমার বেস কারেন্ট 0 তখন কিন্তু কালেক্টরে কোনো কারেন্ট নাই, ইভেন দো আপনি এখানে ভোল্টেজ দিয়ে রাখেন কোনো লাভ নাই, বুঝতে পারছেন? আপনি ধরেন বেসকে বায়াসিং করছেন, ধরেন আপনি একটা ট্রানজিস্টর নিলেন, ট্রানজিস্টর নিয়ে আপনি করলেন কি স্যার সিআরই এর মধ্যে আমি ব্যাটারি বসাই দিই তাহলে তো কারেন্ট ফ্লো করবে। আপনি সেটা ল্যাবে চেক করতে পারেন, দেখবেন সিআরই এর মধ্যে বায়াসিং হয়ে আছে বাট ট্রানজিস্টর হয়ে আছে ওপেন সার্কিট। বিজেটি তিনটা রিজিয়নে কাজ করে আমরা বলছিলাম, তাই না? একটা হচ্ছে কাট অফ, একটা স্যাচুরেশন আর একটা অ্যাক্টিভ, তাই না? তিনটা রিজিয়নে বিজেটি কাজ করে। কাট অফ মানে হচ্ছে ওপেন সার্কিট, কাট অফ এবং স্যাচুরেশন এই দুইটা হচ্ছে বেসিক্যালি বিজেটি যখন সুইচ হিসেবে কাজ করে তখন আমরা এটাকে স্যাচুরেশন বা কাট অফ বলি। লাগে খেয়াল করে, কাট অফ মানে হচ্ছে একটা খোলা সুইচ বেসিক্যালি, ঠিক আছে? স্যাচুরেশন মানে হচ্ছে একটা সুইচ ক্লোজ যেটার ভিতরে কারেন্ট যাচ্ছে। আর অ্যাক্টিভ রিজিয়ন হচ্ছে বিজেটি অ্যামপ্লিফিকেশনের কাজ করতেছে, যেটাকে বিজেটিকে আমরা মেইন অ্যাপ্লিকেশন হিসেবে ইউজ করি অ্যামপ্লিফাই করার জন্য। হ্যাঁ, কোন একটা সিগন্যালের গেইন বাড়ানোর জন্য আমরা বিজেটিকে ইউজ করে থাকি। এটা ছাড়া বিজেটি সুইচ হিসেবে কাজ করে। তো এই রিজিয়নটাকে কি বলা হয়? যেখানে কোনো কারেন্ট নাই, স্যাচুরেশন। স্যাচুরেশন। যেখানে কোনো কারেন্ট নাই, কাট অফ। কাট অফ। কাট অফ মানে কি? ডিসকানেক্টেড। এরকম লম্বা হ্যাঁ, সিএর দিকে যেখানে আপনার আমি কি বলছি ভোল্টেজ আছে কিন্তু কোনো কারেন্ট নাই, দ্যাট মিন্স এখানে একটা ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে হচ্ছে কাট অফ। আপনারা জানেন লাইন কাট অফ বলতে কি বোঝায়, মানে যেখানে লাইন নাই কোনো। আচ্ছা, স্যাচুরেশন বলতে কি বোঝাচ্ছে? যেখানে প্রচুর পরিমাণে কারেন্ট আছে কিন্তু কোনো ভোল্টেজ নাই। কারণ এই রিজিয়নটার ভিতরে দেখেন ভোল্টেজ কিন্তু জিরোর কাছাকাছি, তার মানে এই রিজিয়নটাকে বলা হচ্ছে স্যাচুরেশন, শর্ট সার্কিট, রাইট? আর এটা হচ্ছে কাট অফ। হ্যাঁ, এইটা ছাড়া বাকিটা যেখানে আপনার ভোল্টেজও আছে কারেন্টও আছে সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। অ্যাক্টিভ রিজিয়ন। এই অ্যাক্টিভ রিজিয়নের জন্য আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা দরকার। অর্থাৎ অ্যাক্টিভ রিজিয়নের মধ্যেই যখন আপনি বেস কারেন্টের লেভেল বাড়াতে থাকবেন, আপনি ডিফারেন্ট মানে যত বেস কারেন্ট বাড়াবেন আপনার কালেক্টর কারেন্ট তত বাড়বে এবং ভোল্টেজের সাথে কি হতে থাকবে। কিন্তু ভোল্টেজ লেভেলটা এখানে একটা ব্যাপার আছে, ভোল্টেজটা এদিকে বাড়তেছে, তাই না? তাহলে দেখেন, তাহলে এই অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? বেস কারেন্ট যত বাড়াবেন সেটার জন্য কারেন্টও বাড়বে, ভোল্টেজও বাড়বে। বুঝতে পারছেন? দ্যাট মিন্স এইটাকে বলা হচ্ছে এজন্য বিজেটির আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর এটাকে বলা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ফর কমন এমিটার টাইপ কনফিগারেশন। কমন বেজেরটা আমি গত ক্লাসে দেখাইছি, এক্স্যাক্টলি সেম, কোনো পার্থক্য নাই, খালি এটার শেপটা দেখতে একটু ডিফারেন্ট, এরকম ভিউয়ের মতো। এটা বুঝা গেছে? এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন? এখানে কারেন্টের মেজর ডিরেকশনটা মনে রাখবেন, যেটা আপনাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। পিএনপি তে যান, সেটা জাস্ট এনপিএন এ উল্টা দিকে চলে যাবে। জমা দিচ্ছেন? আচ্ছা, এখানে এই যে দেখেন কালেক্টর কারেন্ট বেস কারেন্ট বাড়াইলে আমার কালেক্টর কারেন্টও বাড়তেছে। একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, বেস কারেন্ট বাড়ালে যে কারেন্টও কালেক্টর কারেন্টও বাড়ছে, দ্যাট মিন্স এরা কি একটা রেশিও অনুযায়ী রিলেটেড একজন আরেকজনের সাথে। এই রেশিওটাকে বলা হয় আইসি বাই আইবি
যেটাকে বলা হয় বিজেটির অ্যামপ্লিফিকেশন গেইন বা বিটা। সো বিটা ইজ ইকুয়াল টু বেসিক্যালি কি আইসি বাই আই। আর আলফা সমান হচ্ছে আইসি বাই আইই, এটা হচ্ছে আলফা। তাহলে আইসি এর সাথে আই এর রিলেশন আছে, আইসি এর সাথে আই বি এর রিলেশন আছে, সেম ভাবে আইই এর সাথে আই বি এর একটা রিলেশন থাকার কথা, তাই না? আইসির সাথে আইবির সাথে আই হ্যাঁ। এটা হচ্ছে আইই সমান সমান হচ্ছে বিটা প্লাস 1 ইনটু আইবি, বিটা প্লাস 1 মাল্টিপ্লাইড বাই আইবি। এখানে খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফ আছে, এটা আপনাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ফিগার 3.33, ফিগার দেখেন বইতে, ট্রানজিস্টর আইসি কাউন্ট ভার্সেস টাইম ফর দ্য পিরিয়ড ফ্রম 1960 টু দ্য প্রেজেন্ট। পাইছেন? এখানে একটা জিনিস দেখেন 156, মুরস ল, নাম শুনছেন এটার? Moore's law predicts that the transistor count of an integrated circuit will be doubled by every 2 years. কি বলছি বুঝছেন? সাইজ দিয়া কোন একটা ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে নাম্বার অফ ট্রানজিস্টর যা থাকে সেটা প্রতি 2 বছর পর পর ডাবল হয়ে যায়। তাহলে আপনি চিন্তা করেন পেন্টিয়াম 1 থেকে ইন্টেল কোর আই কত এখন 11 চলে আসছে মনে হয়, না i9 পর্যন্ত। 9 পর্যন্ত তাহলে চিন্তা করেন প্রতি বছরে যদি প্রথমটাতে ছিল হচ্ছে মেবি 5,64,000 প্রথম ট্রানজিস্টরে, তাহলে চিন্তা করেন i9 পর্যন্ত আস্তে আস্তে তার সংখ্যা কত হয়েছে, প্রতি বছরে ডাবল হইতে হইতে। ঠিক আছে, এটার গ্রাফিক্যাল এটা এক্সপ্লেনেশনটাই পাবেন হচ্ছে ফিগার 3.33 তে, যেটা আপনার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আফটার 2010 এই সংখ্যাটা হচ্ছে 2 বিলিয়নের কাছাকাছি। 2 বিলিয়ন হ্যাঁ। একটা জাস্ট একটা প্রসেসরের মধ্যে নাম্বার অফ ট্রানজিস্টরের সংখ্যা। তাও 2010 এটা 100 কোটিতে হচ্ছে 1 বিলিয়ন। মানে 2010 এই অবস্থা 2010 হ্যাঁ। আর এখন তো মাশাআল্লাহ মাথা চুলতে করেছে ট্রানজিস্টরটা তো স্যার বিজেটি না স্যার। এটাই এই যে ছোট যে ডিভাইসটার কথা বলতেছি এটাই কিন্তু এটা একদম ন্যানো স্কেলে দিয়ে করা হয়। কিন্তু একে যদি অ্যাক্সেলারেটরটা আছে যে মসফেট ওগুলো তাহলে কি বিজেটি কি কোনো পরে গিয়া দেখা যাবে কি স্যার এটাও তো ট্রানজিস্টর, আপনি যত যাই বলেন ওখানে এই তিনটা ব্যারি থাকবে। টিভি হচ্ছে 10টা 12টা আর নাম দেওয়া আছে 20 এবং 2 কোটি না এর
আপনি কখনো প্রসেসর কখনো খুলে দেখিয়েন যদি পসিবল হয় আর কি, তাহলে কিছুই দেখবেন না যদি ওরা খালি চোখে দেখা যায়, ওটা খুবই টাফ আর কি। ওগুলার লেয়ারের থিকনেস থাকে হচ্ছে আপনার চুলের যে লেয়ার, এটার যে থিকনেস তার 1/10 মানে 10 ভাগের 1 ভাগ। বুঝছেন? ওটা স্লাইসিং করা হয় মেশিন দিয়ে সাধারণত, কারণ মানুষের পক্ষে তো ন্যানো স্কেলে দেখা সম্ভব না। এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের আসতে পারে, এই জন্য আমি বলে রাখলাম। মানে বুঝছেন, এটা 2 টু দি পাওয়ার n হিসেবে বাড়তে থাকে বেসিক্যালি। 2 এর উপর 2 করলে 4, 4 এর উপর 2 করলে আবার 8, এরপর 16, এরপর 32, 64, 128, মানে 2 টু দি পাওয়ার n হিসেবে বাড়তে থাকে বেসিক্যালি। বুঝছেন? মানে এখন তো স্যার আরো বাড়তেছে। এখন তো স্যার নরমাল সফটওয়্যারগুলো দেখেন পুরো i3 তে চালানো যায়। হ্যাঁ, আপনার সামনে দেখা যাবে ট্রানজিস্টর থেকে আরো ফাস্টেস্ট ইয়ে করা যায়, এরকম কোয়ান্টাম কম্পিউটিং ও আসতেছে আস্তে আস্তে। তো কোয়ান্টামের ম্যাটেরিয়ালস গুলো তো আরো ফাস্টার লাইটের স্পিডে চলে, তো মেয়ারের ক্ষেত্রে এটা আরো তবে দেখা যাচ্ছে একটা ওল্ড ভার্সনের ফোনগুলোতে অ্যাপস চলে না, ওটা ওই এলইডি বাড়ে। ঠিক আছে। আচ্ছা, বিটা প্লাস আমি জানি না স্যার, হ্যাঁ বিটা প্লাস বিটা প্লাস 1, হ্যাঁ স্যার আমরা কি স্যার তাহলে কমন আর এমিটারটা করব আর হ্যাঁ, এই দুটো করলেই হবে, এই দুটোর ক্যারেক্টারিস্টিক্স কারণ কিন্তু এই যে আমি যে বায়াসিংটা করালাম না, যে আইবি না দিলে আইসি থেকে আইবি, এই জিনিসগুলো আপনাদের রিয়েল লাইফ বিজেপি কিন্তু রিয়েল লাইফে এক্স্যাক্টলি এভাবে কাজ করে। আপনি চাইলে এটা ওই মাল্টিমিটার দিয়ে টেস্ট করতে পারেন, এক্স্যাক্টলি সেম থিং, যে কার্ট অফ সিচুয়েশনে সে কিভাবে কাজ করে, এই সিচুয়েশনে কিভাবে কাজ করে, আর অ্যাক্টিভে কিভাবে কাজ করে। বিজেপির মজাটাই হচ্ছে এখানে যা বইতে লেখা আছে এক্স্যাক্টলি ওইভাবে আপনি রিয়েল লাইফে কাজ করবেন। তো কারো যদি কম্পিউটার আর্কিটেকচার নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, মানে প্রসেসর ডিজাইনিং, এএলইউ ডিজাইন, এসব নিয়ে যদি কেউ কাজ করতে চান, তাহলে আপনাদের এগুলোতে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। সিএসসি স্যার ভিএলএসআই সার্ভারটা থাকা উচিত ছিল। আছে তো? আমাদের তো নেই। কেন? ভিএলএস কারিকুলাম নাই? ভিএলএস ভিএলএসআই ভিএলএসআই নাই আমাদের কাছে। ভিএলএসআই নাই, এটা কিভাবে সম্ভব? জানি না স্যার, যে কোর্সে সে ভালো জানে। আমি যে এখন ইলেকট্রিক কোর্সে নাই? ইলেকট্রিক্যালে আছে হয়তো, না, ইলেকট্রিক elective। না, আমি দেখছিলাম ইলেকট্রিক না, এখন যদি স্যারকে আলাদাভাবে রিকোয়েস্ট করে দেওয়া যায় তাহলে সেটা আলাদা। না, থাকা উচিত তো। আমাদের সিলেবাসে নাই স্যার। আপনারা জব ইন্ডাস্ট্রির বিশাল একটা সেকশন থেকে বাদ করে হ্যাঁ, দেন। বুঝি স্যার, আমি যে কুলকা সেমিনার নিউরাল সেমিকন্ডাক্টরের হ্যাঁ, পেজে আছি, হ্যাঁ। ওরা দেখি যে ব্র্যাকে যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছে, ওরা তো অনেক প্রমোট করতেছে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই সেক্টরটা যাতে বাংলাদেশে, কারণ হ্যাঁ। ইন্ডিয়া তো হিউজ একটা টাকা কামাই হ্যাঁ। করতেছে, তো ওরা এখন চেষ্টা করছে, কারণ প্রতি ইঞ্জিনিয়ার পাচ্ছে না, এই ইউনিভার্সিটিতে গিয়ে আপনি একটা কাজ করতে পারেন, awareness। আমার একটা ইচ্ছা ছিল, আপনি একটা কাজ করতে পারেন, ইউআইইউতে জানি স্যার, ওরা কেডেন্সিয়াল ল্যাব করায়, জানি, হ্যাঁ। তো কিছু টাকা দিয়ে যদি এই কোর্সটা করে ফেলতে পারেন, কিন্তু তাহলে স্যার, আপনি ওদের তো স্যার সার্কুলারে দেখতেছি লেখা আছে যে ইলেকট্রিক্যাল যাচ্ছে, থাকুক, ওরা ভিএলএসআই কোর্স চায়, হ্যাঁ কোর্স চাই, কিন্তু আপনার যদি মানে ইউআইইউতে তো ওরাই ক্লাস নেয়, আপনার যদি ওদেরই সার্টিফিকেশন থাকে, আপনার পরীক্ষা দিতে কোনো সমস্যা নেই। মানে আপনি ওই সিভি যদি সেন্ড করেন, ওরা তো সিভি দেখেই নেবে, তো সিভিতে আপনি মেনশন করে রাখেন যে আমি অলরেডি আপনাদের কোর্স করছি, বা এটা করার দরকার নেই আপনাদের, আপনি যদি ওদের কোর্স কমপ্লিট করেন, ওখান থেকে ওরা আপনাকে অফার করবে, মানে যদি যেটা আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন। এটা খুবই মানে কি বলবো, বাংলাদেশে এখন তো অনেক ফোকাস করতেছে ইন্ডাস্ট্রিটা, এই দুইটা কোম্পানি বিশেষ করে। হ্যাঁ লাস্ট ঢাকা ইউনিভার্সিটিতে গেছিল ওর কাছে। এখনো তো সার্কুলার চলতেছে ওদের এই যে হ্যাঁ, ওই 20 জন নিবে, একটা হ্যাঁ। ট্রেনিং আছে, কিন্তু ওখানে যে ক্রাইটেরিয়া আইসি ডিজাইন, হ্যাঁ আপনাদের তো সি++ এর নলেজ তো আছে, হ্যাঁ তাহলে তো সমস্যা নেই, তাহলে আপনি
এখানে যদি করেন এখানে আসলে কেডেন্স তো নাই সামনে। আমি আরেক স্যারের সাথে বুঝলাম ঠিক আছে যদি কারিকুলামে থাকে এটা দিতে পারবো। পরে আমি নোটিস করলাম মানে আমাদের যেটা সিলেবাস ওখানে তো মেইন তো নাই ওই ইয়াতেও নাই মানে কোড যেটা দুইটা সাবজেক্ট না তিনটা আমরা দিতে ইলেকটিভেও নাই। তখন পরে এটা যদি স্পেশাল কনসিডারেশনে জোর করে ঢোকানো যায় তো আলাদা সমস্যা নেই। না আপনি শুনেন বিএলএসআই করে আপনি থিওরিটা হয়তো জানতে পারবেন কিন্তু কেডেন্স না করলে লাভ নাই আসলে। আমি আপনাকে সাজেস্ট করবো যদি আপনার ইন্টারেস্ট থাকে আপনি ইউআইতে যে অ্যাডমিশন নিয়ে নেন একটা ওদের ওই মানে শর্ট কোর্সের আর কি। ওরা স্যার মানে প্রতিবারই শুরু হলে আমাকে মেল পাঠায় যে ওটা স্টার্ট হচ্ছে হ্যাঁ। আমি যা করেছিলাম হ্যাঁ। করে ফেলেন একবার করতে পারলে এটা খুবই পটেনশিয়াল একটা ফিল্ড আপনাদের জন্য মানে যারা হ্যাঁ আমার ভালো লাগে যে আমার হ্যাঁ। ফ্রেন্ড আছে ও এই যে আপনার নর্সাল থেকে ত্রিপলি মনে হয় সম্ভবত আপনার সিনিয়র হবে একটু তো ও এরকম একটা জবে আইসি টেস্টিং কোম্পানি নামটা মনে আসতেছে না মহাখালীতে অফিস ইউএসএ থেকে ইয়া করে তো কি নাম? ও হচ্ছে আপনার ওর মানে ডাক নামটা হচ্ছে আফরোজা পুরো নামটা কি যেন মনে আসছে না। হ্যাঁ এটা খুব পটেনশিয়াল একটা দিয়ে আপনার ফিল্ড আপনারা চাইলে করতে পারেন কিন্তু সামনে অনেক ভালো অপরচুনিটি আছে এই ফিল্ডে। আফসানা মিজান সরি আফসানা মিজান আফরোজা। আচ্ছা ঠিক বলতে পারেন। আচ্ছা আমরা এখন একটা সার্কিট দেখে একটু দিয়ে দেখেন এই সার্কিটটাতে যদি আপনি সলভ করতে চান ধরেন এখানে কারেন্ট বের করবেন ভোল্টেজ বের করবেন বেস কারেন্ট বের করতে বলছেন তাহলে কিভাবে এটা সলভ করা যায় এটাকে বলা হয় হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশন। ফিক্সড বায়াস কনফিগারেশন আচ্ছা তাহলে দেখেন ফিক্সড বায়াস কেন বললাম এটাকে দেখেন আপনি বেস কালেক্টর দুইটাকে সেম জায়গা থেকে কি বায়াসিং করছেন দেখছেন কালেক্টরের কারেন্ট আসতেছে এখান থেকে বেসের কারেন্টও আসবে এখান থেকে তাই না বায়াসিংটা সেম জায়গা থেকে হচ্ছে। আচ্ছা এখন এখানে বলছে ইনপুটে আমি একটা এসি সিগন্যাল দিচ্ছি আউটপুটে আমি কি পাবো এসি পাবো তাই না ধরেন আপনি এখানে এরকম একটা সিগন্যাল দিলেন তাহলে আউটপুট এটা কি হবে অ্যামপ্লিফাই হয়ে যাবে তাই না। হ্যাঁ তো দেখেন আপনি অ্যামপ্লিফিকেশনে কাজ করতেছেন কিন্তু বায়াসিং হচ্ছে কিন্তু কি দিয়ে ডিসি দিয়ে এই কারণে আমি এখানে দুটো ক্যাপাসিটর ইউজ করছি
কারণ ডিসি তে ক্যাপাসিটর কিন্তু জিরো ওপেন সার্কিট। সো বায়াসিং এর কনফিগারেশনটা দেখেন আপনি কিন্তু আপনার এসি থেকে পুরোপুরি কি আলাদা। আলাদা বলতে বিজেটির মতোই কাজ করবে, কিন্তু আপনি জাস্ট তাকে ইনপুটে এসি দিলে আউটপুটে সে আপনার কি করবে এসি জেনারেট করে দিবে। কাজটা পুরো আর কি কিন্তু ভিতরের যে বায়াসিং কনফিগারেশন এটা হচ্ছে কি দিয়ে ডিসি। তো আপনি এখানে কনফিউজ হবেন না যে স্যার এখানে ডিসি দিচ্ছেন এখানে আবার এসি দিচ্ছেন। এখানে কিন্তু ক্যাপাসিটর ইউজ করার আমি ক্যাপাসিটর ইউজ করছি কারণ ক্যাপাসিটর কি x কত 1 বাই এটা তো জানেন না বোধহয় আপনারা, আপনারা এসি করেন নাই, টুয়াইস পাই এফ সি। এটা হচ্ছে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের ইকুয়েশন, ঠিক আছে। এক্সি কি জানেন, রেজিস্টরের রেজিস্ট্যান্স যেরকম আর দিয়ে ডিনোট করি, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সকেও এক্সি দিয়ে ডিনোট করা হয়। এটা হচ্ছে ক্যাপাসিটরের ক্যারেক্টারিস্টিক্স। তো এটার ভ্যালুটা হচ্ছে 1 বাই টুয়াইস পাই এফ সি। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর সি হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালু। ক্যাপাসিটরের গায়ে দেখবেন লেখা থাকে 10 মাইক্রোফ্যারাড 100 মাইক্রোফ্যারাড, হ্যাঁ ক্যাপাসিট্যান্স। আর এফ কি ফ্রিকোয়েন্সি। ডিসি তে ফ্রিকোয়েন্সি কত, ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি কত, এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, কিন্তু ডিসি তে কোনো ফ্রিকোয়েন্সি আছে না ডিসি তো ফিক্সড, ডিসি তে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। সো এখানে f সমান সমান 0। তো এখানে তো আপনি 0 বসান 1 বাই 0 তো সেটা কি হয়ে যাবে ইনফিনিটি। মানে কি ওপেন সার্কিট, মানে যেখানে রেজিস্ট্যান্স ইনফাইনাইট, তার মানে ক্যাপাসিটর ডিসি কারেন্টের জন্য কি ওপেন সার্কিট। তো আপনি চিন্তা করতে পারতেছেন যে এসি আসলো তারপর সে একটা ওপেন সার্কিট পাবে, আবার এদিকে যখন এসি সে একটা ওপেন সার্কিট পাবে। তো আলটিমেটলি আপনি আউটপুটে কি পাচ্ছেন, একটা ভোল্টেজ সিগন্যাল পাবেন বেসিক্যালি, ঠিক আছে। এই কারণে ক্যাপাসিটরটা ইউজ করে আমি এসি থেকে দুই পাশে আলাদা করে দিলাম বায়াসিংটাকে, বুঝছেন। আচ্ছা এখন দেখেন এই ধরনের সার্কিট যখন সলভ করবেন সবসময় কেভিএল অ্যাপ্লাই করবেন, কারণ আমরা জানি বিজেটির দুইটা সাইড আছে, একটা ইনপুট সাইড আছে আর একটা আউটপুট সাইড আছে, তাই না। এই সাইডটা যদি নিই আমি কাকে পাবো, বেজ আর কালেক্টরকে পাবো। আর এই সাইডটা যদি নিই তাহলে কাকে পাবো, কালেক্টর আর এমিটরকে। তাহলে সবসময় দুইটা কেভিএল চালাতে হবে, একটা হচ্ছে বেজ কালেক্টর লুপের মধ্যে আর একটা কালেক্টর এমিটার লুপের মধ্যে। দুই দিকে দুইটা কেভিএল চালালে আপনার অ্যানসার বের হয়ে যাবে, আপনি যা যা ফাইন্ড আউট করতে চান। আচ্ছা তাহলে প্রথমে আমরা বেজ এমিটার নিব নাকি বেজ কালেক্টর নিব। আচ্ছা আমি পার্ট বাই পার্ট সলভ করি। আরবি আমরা এই জিনিসটাকে ভেঙে লিখতে পারি না, দেখেন তো এটা বিসিসি আছে না কমন, এটাকে আমি আলাদা করে দিতে পারি না। তাহলে এখানে একটা বিসিসি নিলাম, এখানে একটা বিসিসি নিলাম, পার্থক্য আছে দুটোর মধ্যে, কোনো পার্থক্য আছে না মাত্র কানেক্টেড না। সেম ভ্যালু কিন্তু আমরা দুদিকে বায়াস করতে পারি, ঠিক আছে। তাহলে এখন দেখেন সার্কিটটা কি রকম দাঁড়াইলো, একটা পার্ট নেই জাস্ট আরবি। আরবি কি কই ঢুকছে দেখেন তো, এই আরবি তে এসে কই ঢুকছে বেজে। তাহলে এটা গিয়ে বেজে ঢুকলো, এদিকে গ্রাউন্ড। এটা লেখা যায় না ওই সার্কিটটাকে, দেখেন তো ব্যাটারি আরবি আর ট্রানজিস্টর লেখা যায় না, ওই যে এই পাশে যে মানে ওই যে ইয়াটা রেজিস্টারটা হচ্ছে এই রেজিস্টার, হ্যাঁ
ব্যাটারিটা হলো VCC হ্যাঁ। হ্যাঁ লেখা যায়। এখানে কয়টা ভোল্টেজ আছে দেখেন তো VBE আছে না এখানে বেজ আর এমিটারের মধ্যে ভোল্টেজ আবার এদিকে আছে কি বেজ কারেন্ট তাই না আর কিছু আছে আর কিছু নাই এখানে যদি আমি কেভিএল চালাই কি কি পাবো দেখেন তো VCC মাইনাস IB RB minus VBE is equals to 0 তাই না তাহলে এখান থেকে তো আপনি IB বের করে ফেলতে পারেন IB সমান সমান কি VCC minus VBE divided by RB বুঝছেন না বুঝলে আবার বলেন কোথায় কনফিউশন হচ্ছে প্রথমে দুইটা সোর্স আলাদা করে নিলাম তারপর আমি বিজেপির একটা সাইডকে জাস্ট এখানে ড্র করলাম করে আমার যেহেতু বেস কারেন্ট বের করা দরকার তো আমি এই আউটার লুপ ইনার লুপটাতে একটা কেভিএল চালালাম বেস আর এমিটার লুপের মধ্যে সো ভিসিসি আমি জানি আইবি আমাকে বের করতে হবে আর ভিবিইও আমি জানি ভিবিই কত 0.7 ভোল্ট কারণ এটাতে একটা ট্রানজিস্টর ডায়োড তাই না তো ডায়োডের ভোল্টেজ 0.7 ভোল্ট তাহলে আপনার যদি ধরেন এখানে ভিসিসি থাকতো 10 ভোল্ট ফর एग्जांपल আর আই ভিবি কত হতো 0.7 ভোল্ট আর এটা যদি 2 কে এর একটা রেজিস্টার হতো তাহলে আপনি দুইটা ভাগ করে যেটা পাবেন 3/2 মানে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট আসে বুঝছেন নাকি এবার আউটার লুপে যাই আউটার লুপে কে আছে কালেক্টরের সাথে একটা রেজিস্টার ছিল না নাকি আর এদিকে আমি সোর্সটাকে আঁকলাম এই চলে গেল গ্রাউন্ডে এটাও গ্রাউন্ড আলাদা এই সে ট্রানজিশন লেখা যায় এটা ওই সোর্স আরসি এর উপর একটা সোর্স ছিল ওটাকে আমি এখানে নিলাম এই আরসি কালেক্টর বেস এমিটার আর এখানে ভিসিই ঠিক আছে না আচ্ছা এখন আমরা একটু আগে দেখছি না আমি তো বি বের করছি ওখান থেকে আইবি বের করছি তা আইবি যদি আমি জানি তাহলে সেখান থেকে আমি আইসি বের করতে পারি না বিটা ইনটু আইবি দিয়ে জি স্যার এটা হ্যাঁ তাহলে আমি বিটা আপনাকে কোশ্চেনে দেওয়া থাকবে এটা হচ্ছে ট্রানজিস্টরের গেইনের ভ্যালু এটা ফিক্স প্রত্যেকটা ট্রানজিস্টরের জন্য সো এই দুইটা দিয়ে আপনি চাইলে কালেক্টর কারেন্টটা এখান থেকে বের করে ফেলতে পারেন আচ্ছা এবার আপনাকে তো বলা হয়েছে এই পয়েন্টের ভোল্টেজ বের করতে আর এটা তো আউটার লুপ তাই না তাহলে এখানে আপনি আরেকটা কেভিএল চালাতে পারেন না এটা এটা কি ছিল ভিসিসি তাহলে এখানে আপনি একটা কেভিএল চালান তো VCE plus RC minus plus VCC মাইনাস দিতেছি হ্যাঁ plus ভিসিসি আমি এদিক থেকে ধরি হ্যাঁ হ্যাঁ এদিক থেকে ধরি ভিসিসি plus minus RC মাইনাস আইসি আরসি তাই না এই যে তারপরে মাইনাস মাইনাস দিছি ভিসিই
is equals to সেম BC হ্যাঁ তাহলে এখন আপনি আইসি তো জানেন আইসি তো আপনি বের করছেন আর সিএস গুলো আপনাকে দেওয়া থাকবে BC বের করতে হবে ভিসি কালেক্টর এমিটারের ভোল্টেজ হচ্ছে কত ভিসি আলাদা করে বের করেন ভিসি মাইনাস ভিই এমভিই তো গ্রাউন্ড করা না জি তাহলে এটার ভোল্টেজ কত 0 ভোল্ট তার মানে ভিসি সমান সমান কত BC ভিসি বিসি না বিসি বুঝে গেছে গাইস জি স্যার এটা বুঝতে পারছি এটার হুবহু এক্সাম্পল কত নম্বর পেয়েছেন স্যার এটা হচ্ছে আপনার 168 এটার পরে ঠিক সেম একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন